হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। আর এই মুহূর্তে আমার বলা কথাগুলো আশা করব যে তোমরা সঠিকভাবে এবং স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তো এও আশা করব যে তোমরা নিশ্চয়ই আমার দেওয়া পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে রেখেছো, আর দেখে না থাকলে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে। আর আমরা চাইছি যে আমাদের যে থিওরি পার্টটা সেটা দ্রুত শেষ করতে, সেই জন্য আমরা প্রায় রেগুলারই আমরা ভিডিওগুলো দিতে থাকবো। ঠিক আছে, তোমরা বাড়িতে মনোযোগ সহকারে কথাগুলো শোনো, ভালো করে কথাগুলো শোনো, কারণ এই ভিডিওর কথাগুলি হচ্ছে কি এমসিকিউর প্রশ্ন। আর প্রত্যেকটা ভিডিও, এবার আমি ভাবছি যে প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে পড়ানো শুরু করার আগে আমরা পূর্বে যে ভিডিওটা দিয়েছি তার সম্পর্কে দু চারটা প্রশ্ন আমি তোমাদের করব। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করো, বই না দেখে। ঠিক আছে, এবং আজকে যেটা পড়াবো তার প্রশ্ন আমি একবারে শেষে দেবো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখছো এবং আমার যে বর্তমান ভিডিওটা রানিং ভিডিও সেটাও তোমরা দেখছো বা ভালো করে শুনছো। আর তোমাদের যাবতীয় মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কি, গত ভিডিওতে আমরা আলোচনা শেষ করেছি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। এখন তোমাদের কাছে গুটি কয়েক প্রশ্ন আমি করছি, যেগুলো তোমরা চাইলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। তো ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে কি না, এই রাধাকৃষ্ণন কমিশনের সভাপতির নাম কি ছিল? রাধাকৃষ্ণন কমিশনের সভাপতির নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদকের নাম কে ছিল? সম্পাদকের নাম কি ছিল? তোমরা কিন্তু বই না দেখে উত্তরগুলো দিও। ঠিক আছে, আচ্ছা, আর রাধাকৃষ্ণন কমিশনে মোট কতজন সদস্য ছিল? চতুর্থ প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য কতজন ছিল? আচ্ছা, তাহলে এটা গেল কটা প্রশ্ন? চারটা প্রশ্ন হয়ে গেল। তো এরপর যে প্রশ্নটা আমি তোমাদের করছি সেটা হচ্ছে কি, রাধাকৃষ্ণন কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার কাঠামোটা ছিল সেখানে কলেজীয় শিক্ষা ব্যবস্থা কত বছরের ছিল? হলো। আচ্ছা, এবার যে প্রশ্ন সেটা হচ্ছে কি, না দেখে কিন্তু তোমরা উত্তরগুলো দেবে। NCRHE এই যে নামটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তার পরামর্শ, তার সম্পর্কে খতিয়ে দেখার জন্য এটা একটা কমিটি বা এটা আর একটা সংস্থা বা পর্ষদ গঠন করা হয়েছিল, যার নাম হচ্ছে কি না NCRHE। তো এর পুরো নামটা কি তোমরা একটু জানাবে। ঠিক আছে, আচ্ছা, আরো প্রশ্ন রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? আর একটা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম কোন শিক্ষা কমিশন গঠিত হয়? ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের স্তরে কতজন করে শিক্ষার্থী থাকার কথা বলেছেন? বিশ্ববিদ্যালয় স্তরে কতজন শিক্ষার্থী থাকতে পারে সর্বোচ্চ? ঠিক আছে, তো মোটামুটি এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিলাম, তোমরা চেষ্টা করো প্রশ্নগুলোর উত্তর না দেখে বলার। আর যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নাও, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দাও। তো চলো আজকের পড়া আমরা শুরু করছি এখান থেকে। তো আজকের আমরা যেটা আলোচনা করব যে তার পরবর্তী যে কমিশন, তো সেই কমিশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই কমিশনটা কি? সেই কমিশনটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন। সেকেন্ডারি এডুকেশন কমিশন। সেকেন্ডারি এডুকেশন কমিশন। এই সেকেন্ডারি এডুকেশন কমিশনের বাংলা নাম কি? সেকেন্ডারি এডুকেশন কমিশনের বাংলা নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মাধ্যমিক শিক্ষা কমিশন, এখানে আমি লিখে দিই সালটা, এটা হচ্ছে 1952 থেকে 1953। ঠিক আছে, এই কমিশন গঠন করা হয়েছে। তো এবার প্রত্যেকটা কমিশন কিন্তু এমনি এমনি গঠন হয়ে যায়নি, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা ছিল, সে কারণেই কমিশনটা গঠন হয়েছে। পূর্বে আমরা দেখেছি রাধাকৃষ্ণ কমিশন যখন গঠন হয় তখন পুরো দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কীরকম ছিল সেটা আমরা মোটামুটি ছোট করে হলেও জেনেছি।
তো সেরকমভাবে এই কমিশন গঠন হয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। তো সেখানে যে কারণগুলো ছিল সেগুলো আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জেনে নেব। দেখো, বিশ্ববিদ্যালয় কমিশনটা গঠিত হয়েছিল মূলত উচ্চশিক্ষাকে লক্ষ্য রেখে, উচ্চশিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করতে, উচ্চশিক্ষাকে অনেক উন্নত করতে, উচ্চশিক্ষার ডেভেলপমেন্ট ঘটাতে। সেখানে কিন্তু নিচের দিকে যে শিক্ষা ব্যবস্থাগুলো সেখানে খুব একটা গুরুত্ব দেয়নি, তবে সুপারিশ করেছে। রাধাকৃষ্ণ কমিশন এটা বলেছিল যে মাধ্যমিক শিক্ষাকে যদি না স্বয়ংসম্পূর্ণ করা যায় বা মাধ্যমিক শিক্ষার যদি না উন্নতি ঘটানো যায়, তাহলে উচ্চশিক্ষার উন্নতি ঘটানো কিন্তু কখনোই সম্ভব নয়। উচ্চশিক্ষার জন্য যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে হয় বা উচ্চশিক্ষার জন্য ছাত্রদের যদি সঠিকভাবে প্রস্তুত করতে হয়, তাহলে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন করা বা মাধ্যমিক শিক্ষাকে উন্নত করা অনিবার্য প্রয়োজন। এটা বলেছিল রাধাকৃষ্ণন কমিশন। তাছাড়া আর যেহেতু রাধাকৃষ্ণন কমিশন মাধ্যমিক শিক্ষার ব্যাপারে বেশি গুরুত্ব দেয়নি, সেহেতু মাধ্যমিক শিক্ষাকেও সেরকম গুরুত্ব দেওয়া হয়নি অন্য কোনোভাবে। সে কারণে এই যে মাধ্যমিক শিক্ষার সেরকম বিকাশও ঘটেনি, যে কারণে দেখা যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষায় অবনতি ঘটছে, মাধ্যমিক শিক্ষার ডেভেলপমেন্ট হচ্ছে না, মাধ্যমিক শিক্ষার মধ্যে বিভিন্ন ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। তো তখন ভারত সরকার কি করলো না, মাধ্যমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করতে বা মাধ্যমিক শিক্ষার উন্নতি ঘটাতে 1948 সালে, ঠিক আছে, 1949, ঠিক আছে, এই সালে একটা কমিটি গঠন করা হয়। একটা কমিটি, যে কমিটি কি করবে না, মাধ্যমিক শিক্ষাকে উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তারা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে এবং মাধ্যমিক শিক্ষাকে কিভাবে উন্নত করা যায় তার সুপারিশ করবে। সেই কমিটিটার নাম কি না, ডক্টর তারাচাঁদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছিল বলে এই কমিটির নাম দেওয়া হয়েছিল কি, তারাচাঁদ কমিটি। এই সময় গঠিত হয় কি, তারাচাঁদ কমিটি, ঠিক আছে, 1948-49 সালে তারাচাঁদ কমিটি গঠন করা হয়। কেন না, মাধ্যমিক শিক্ষাকে উন্নত করার জন্য, কারণ মাধ্যমিক শিক্ষার ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। তো তারাচাঁদ কমিটি গঠন হওয়ার পরে এই কমিটি গঠন হয় কার নেতৃত্বে, ডক্টর তারাচাঁদের নেতৃত্বে। আচ্ছা, এই কমিটি কি সুপারিশ করে? এই কমিটি সুপারিশ করে যে স্কুল শিক্ষা হবে 12 বছরের। সেই 12 বছরের মধ্যে নিম্ন বুনিয়াদী শিক্ষা থাকবে 5 বছরের, উচ্চ বুনিয়াদী শিক্ষা থাকবে 3 বছরের, উচ্চ বুনিয়াদী বা প্রাক মাধ্যমিক শিক্ষা এটা থাকবে 3 বছরের। তার সঙ্গে মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা সেটা থাকবে 4 বছরের। তাহলে হয়ে গেল 12 বছরের, 5, 3, 8, 4, 12। তাহলে এইভাবে স্কুল শিক্ষা হবে কি 12 বছর। এছাড়া বলেছিল যে মাধ্যমিক শিক্ষার যে বিদ্যালয়গুলো সেগুলো একমুখী হতে পারে, আবার বহুমুখী বিদ্যালয় স্থাপন করা যেতে পারে। আর বহুমুখী বিদ্যালয় স্থাপন করা যেতে পারে এটা বলে দিয়েছে। এবার বলছে যে এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় একটা বিষয় লক্ষ্য করেছে এই তারাচাঁদ কমিটি, যে বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের যাওয়ার জন্য যেভাবে প্রস্তুত করে দেওয়া দরকার, সেভাবে যেন মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের প্রস্তুত করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতির যে শিক্ষাটা সেটা যেন শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয় থেকে পেয়ে যায়। এছাড়া এই কমিশন বলছে যে মাধ্যমিক শিক্ষার উন্নতি করার জন্য মাধ্যমিক যে বিদ্যালয়গুলো হবে তার অনুদানের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি এটাও বলছে যে মাধ্যমিক বিদ্যালয় ছেড়ে যখন শিক্ষার্থীরা উচ্চ বিদ্যালয়ে যাবে, তখন সেই বিশ্ববিদ্যালয়ের স্তরের যে কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন নর্ম বা নিয়ম কিন্তু তারা নির্ধারণ করতে পারে। এটা কিন্তু তারাচাঁদ কমিটি বলেছিল, ঠিক আছে। তাহলে এইভাবে মোটামুটি তারাচাঁদ কমিটি তার নিজের সুপারিশগুলো ডিসকাস করে। এরপর দেখা যায় যে এই তারাচাঁদ কমিটির সুপারিশ করা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষার বিশেষ উন্নয়ন ঘটেনি। তখন সরকার আরো চিন্তিত হয় এবং এরপর ভারত সরকার 1951 সাল থেকে আরো নিখুঁতভাবে
মাধ্যমিক শিক্ষাকে উন্নত করার জন্য লেগে পড়ে। মাধ্যমিক শিক্ষার খুঁটিনাটি তথ্যগুলোকে সংগ্রহ করার জন্য সরকার লেগে পড়ে যে কিভাবে এই মাধ্যমিক শিক্ষাকে উন্নত করা যাবে। কারণ কি, মাধ্যমিক শিক্ষাকে যদি সঠিকভাবে উন্নত করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যাবে। এবং মাধ্যমিক শিক্ষার স্তরটা এমন একটা পর্যায়ে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এমন কিছু শিখে থাকে যেগুলো তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তো এই মাধ্যমিক যে ব্যাপারটা, এটা কিন্তু সঠিকভাবে গঠন করা দরকার। তো এই কারণে এই মাধ্যমিক শিক্ষাকে আরো উন্নত করার লক্ষ্যে এবং তারাচাঁদ কমিটির যে ত্রুটিগুলো থেকে গেছে সেই ত্রুটিগুলোর সংশোধনের উদ্দেশ্যে আবার একটা কমিশন গঠনের প্রস্তাব রাখে বা কমিশন গঠনের প্রয়োজন অনুভব করে ভারত সরকার। সেই সময়ে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়রের নেতৃত্বে 1952 সালের 23শে সেপ্টেম্বর এই সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। এই যে কমিশনটা গঠন করা হলো, এর সদস্য সংখ্যা নেওয়া হলো মোট 9 জন। যেটা আমরা রাধাকৃষ্ণ কমিশনে জেনেছি কতজন ছিল, সেখানে সদস্য সংখ্যা 10 জন ছিল। ঠিক আছে, তো এখানে সদস্য সংখ্যা 9 জন। তাহলে দেখো মোটামুটি ভাবে কমিশনটা কি কারণে গঠিত হলো, তার পূর্বের যে বিষয়টা সেটা মোটামুটি আমরা ছোট করে হলেও জেনে নিলাম। তো এগুলো কিন্তু জানা দরকার। আমরা সরাসরি এমসিকিউতে ঢুকবো না, আমরা বিষয়টাকে একটু জেনে নিই। জেনে নিলে আমরা মানে আমাদের একটা অভিজ্ঞতা থাকবে যে এই বিষয়টা সম্পর্কে আমরা এই জিনিসগুলো জানি। তো সেখান থেকে এমসিকিউ আসতে পারে, আমরা 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 নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই এমসিকিউ গুলো করতে পারি। তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই কমিশনটা গঠন হলো। তাহলে 1952 সালের 23শে সেপ্টেম্বর এই কমিশন গঠন করা হয়। আর তাহলে ওটা গঠন হয়ে গেল কবে? তাহলে কমিশন গঠন হলো কবে? 23শে সেপ্টেম্বর 1952 সালে। 1952 সালে কমিশন গঠন হয়ে গেল। এবারে সদস্য তাহলে কতজন বললাম? 9 জন। এই 9 জন সদস্য, এই 9 জন সদস্যের মধ্যে 7 জন সদস্য রয়েছেন ভারতীয় এবং বাদ বাকি 2 জন সদস্য রয়েছেন বিদেশি। তার মধ্যে একজন আমেরিকান এবং আরেকজন লন্ডন মানে ইংল্যান্ডের আর কি। তো এই 7 জন সদস্যের মধ্যে যারা ছিলেন তার মধ্যে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, যিনি ছিলেন এই কমিশনের অধিনায়ক বা এই কমিশনের সভাপতি, এবং সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু। তার পাশাপাশি যারা ছিলেন তাদের মধ্যে শ্রীমতী হংস মেহতা ছিলেন, তারপর ছিলেন ডক্টর শ্রীমালী, শ্রীমতী হংস মেহতা, ডক্টর শ্রীমালী, তারপর ছিলেন ডক্টর তারপরওয়ালা, তারপর ছিলেন ডক্টর ডক্টর সাইয়াদিন। তাহলে কতজন হয়ে গেল? ডক্টর মুদলিয়ার, অনাথনাথ বসু, শ্রীমতী হংস মেহতা, শ্রীমালী, তারপরওয়ালা, সাইয়াদিন আর এমটি ব্যাস, ডক্টর এমটি ব্যাস। তাহলে এই 7 জন হচ্ছে ভারতীয়। এর পাশাপাশি আরো 2 জন ছিলেন যারা হচ্ছে বিদেশি। তাদের মধ্যে সেই 2 জন হচ্ছে জন ক্রিস্টি আর একজন হচ্ছে কেনেথ রাস্ট উইলিয়াম। তাহলে এই নিয়ে মোটামুটি 9 জন সদস্য নিয়ে এই কমিশন গঠন করা হয়। তাহলে দেখো কমিশনের সদস্য সংখ্যা আমরা জেনে ফেললাম। তো এবার আমরা জানবো যে এই কমিশন কিভাবে তার রিপোর্টটা পেশ করে। এই কমিশন 1952 সালের অক্টোবর মাস থেকে শুরু করে একেবারে 1953 সালের জুন মাস পর্যন্ত কঠোর পরিশ্রম করে মাধ্যমিক শিক্ষার যাবতীয়, পুরো দেশ জুড়ে মাধ্যমিক শিক্ষার যাবতীয় তথ্যকে সংগ্রহ করে এবং তার ভিত্তিতে নিজেদের সুপারিশগুলো তৈরি করে। এবং তার ভিত্তিতে 1953 সালের 29শে আগস্ট 311টি পৃষ্ঠার একটি রিপোর্ট সরকারের কাছে পেশ করে। তাহলে রিপোর্ট পেশ আমরা দেখে নিলাম। তাহলে এটা হচ্ছে কমিটি গঠন, তার সদস্য এবং রিপোর্ট পেশ।
তাহলে এখান পর্যন্ত কিন্তু অনেক শর্ট প্রশ্ন হয়, অনেক এমসিকিউ হয়। তাহলে এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, তাহলে আমাদের কমিটি গঠন হয়ে গেল, কমিশন গঠন হয়ে গেল। এরপর আমরা দেখবো যে এই কমিশন কি সুপারিশ করেছিল। দেখো, এই কমিশন সুপারিশ করেছিল অনেকগুলো বিষয়। আমরা যে বললাম 311টি পৃষ্ঠা, এ নিয়ে একটা মতভেদ রয়েছে, কেউ আবার বলে 371টা পৃষ্ঠা, এরকমও মতান্তর রয়েছে। এই কমিশন যে সুপারিশ করে তার সুপারিশগুলোকে মোটামুটি 16টা অধ্যায় ভাগ করা যায়। কতগুলো অধ্যায়? 16টা অধ্যায়। এটাও কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। তাদের সুপারিশগুলোকে মোট 16টি অধ্যায় ভাগ করেন। তো আজকে আমরা এই সুপারিশগুলো বিশাল কিছু আলোচনা করব না, অল্প কিছু আজ আলোচনা হবে, কারণ আমরা কমিটি গঠনটাকে মোটামুটি একটু হলেও বিস্তৃত করে জেনেছি। তো এবার আমরা তার সুপারিশের কিছুটা অংশ আজকে জানবো। এবার আমরা জানবো যে এই কমিশন তাহলে কোন কোন বিষয়ের উপর সুপারিশ করেছে। কমিশন যে সমস্ত বিষয়গুলির উপর সুপারিশ করেছিল, যেগুলোকে আমরা বলতে পারি বিচার্য বিষয়, কমিশনের বিচার্য বিষয়গুলো কোনগুলো ছিল? যেহেতু মাধ্যমিক শিক্ষা, সেহেতু কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ণয়, তাহলে 1 নম্বর হয়ে যাচ্ছে কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ণয়। তারপরে কি না মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পাঠ্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় পরিকাঠামোর মানোন্নয়ন, বিদ্যালয়ের সঙ্গে মানে প্রাথমিক যে বিদ্যালয় তার সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের একটা যোগসূত্র তৈরি করা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষার সঙ্গে একটা সমন্বয় সাধন করা, মাধ্যমিক যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, বৃত্তি শিক্ষার প্রকাশ ঘটানো, সহশিক্ষার ব্যবস্থা, তার পাশাপাশি আরো অনেক সুপারিশ করেছিল। এগুলো মোটামুটি তার বিচার্য বিষয়ের মধ্যে পড়ছে। এর পাশাপাশি চরিত্র গঠনের শিক্ষা থেকে শুরু, এগুলো শিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ে যায়। তাহলে এতগুলো বিষয় আমরা যেগুলো জানলাম, যে লক্ষ্য নির্ধারণ করবে, মাধ্যমিক শিক্ষা লক্ষ্য নির্ধারণ করবে, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করবে, বিভিন্ন যে বৃত্তিমূলক যে ব্যবস্থাগুলো মানে কারিগরি বিদ্যার সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হবে। তাহলে এগুলো হচ্ছে কি এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি যে এডুকেশন কমিশন তার বিচার্য বিষয়। এবারে এই কমিশন যে অক্টোবর মাস থেকে মানে 1952 সালের অক্টোবর মাস থেকে 1953 সালের একেবারে জুন মাস পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছিল, সেখান থেকে তারা কি পেয়েছিল? তারা এটাই পেয়েছিল যে মাধ্যমিক শিক্ষা তো রয়েছে, তখনও ছিল, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলো তারা খুঁজে পেয়েছিল এবং খুঁজে বার করতে সক্ষম হয়েছিল। তারা কতগুলো সমস্যা খুঁজে বের করেছে, তার মধ্যে আমি দু একটা বলছি। প্রথমত যেটা ছিল যে ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম। তখনকার দিনে যে পাঠ্যক্রমটা ছিল সেটা গতানুগতিক, ছাত্রদের মুখস্থ বিদ্যার উপর বেশি গুরুত্ব দিতে হতো। তাই ছাত্ররা অনেক সময় তারা অনীহায় ভুগত। সবাই তো আর মুখস্থ বিদ্যায় পারদর্শী ছিল না, তারা তাই শিক্ষার প্রতি আকৃষ্ট হতো না। যান্ত্রিক একটা শিক্ষা ছিল। এই ত্রুটিপূর্ণ পাঠ্যক্রমের কারণে কেউ মাধ্যমিক শিক্ষা গ্রহণে ইচ্ছা প্রকাশ করছিল না। আর কি বৈচিত্র্যহীনতা, পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য নেই। বর্তমান দিনে পাঠ্যক্রমের মধ্যে কি বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, ব্যায়াম রয়েছে, যেমন খেলাধুলা রয়েছে, সঙ্গীত রয়েছে, নাটক, ছবি আঁকা, এই যে নানান ধরনের সহপাঠ্যক্রমের যে কার্যাবলীর ব্যবস্থা তখন কিন্তু সেই ধরনের পাঠ্যক্রমে ছিল না। তো এই কারণে মানে পাঠ্যক্রমটি তার বৈচিত্র্য হারায়। এই ত্রুটিপূর্ণ বা বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থার কারণে কিন্তু অনেকেই মাধ্যমিক শিক্ষা গ্রহণে অনীহা প্রকাশ করে। আবার দেখো, বিদ্যালয়ের যে পরিকাঠামোগত তারও মধ্যে ত্রুটি ছিল। শ্রেণীকক্ষটা শিক্ষাদানের উপযোগী ছিল না, শ্রেণীকক্ষে আলো বাতাসের সঠিক ব্যবস্থা ছিল না, শ্রেণীকক্ষে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটাও ছিল না। আবার কি সমস্যা ছিল? ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি। তখন শিক্ষকেরা যে ধরনের পদ্ধতিতে শিক্ষাদান করতেন সেটা মূলত লেকচার মেথড ছিল। বর্তমান দিনের মতো গ্লোব নিয়ে, ম্যাপ নিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে শিক্ষাদানের ব্যবস্থা ছিল না, যে কারণে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার প্রতি আকৃষ্ট হতো না। আবার কি না আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না। যেমন ধরো আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের যদি প্রাইমারি থেকে শুরু হয়ে যায় ইংরেজি, মানে শিক্ষার্থীদের ইংরেজিতেই কথা বলতে হবে, ইংরেজিতেই সবকিছু করতে হবে, তাহলে সেই শিক্ষার প্রতি কার আকৃষ্ট হবে? অনেকেই কিন্তু অনীহা প্রকাশ করবে। সে কারণে তখনও দেখা গিয়েছিল যে তখন ইংরেজি শিক্ষারও বিশেষ গুরুত্ব দেওয়া হতো।
আঞ্চলিক ভাষা বা মাতৃভাষাকে কম গুরুত্ব দেওয়া হতো, যে কারণে অনেকেই এই মাধ্যমিক শিক্ষা থেকে পিছিয়ে যায়। তো এইরকমভাবে নানাবিধ সমস্যাগুলোকে এই মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু তুলে ধরেছিল, যে এই সমস্ত বিভিন্ন ত্রুটি রয়েছে। তখন বিদ্যালয়ের যে পরিকাঠামো সেটারও সঠিক ব্যবস্থা ছিল না, উপযুক্ত শ্রেণীকক্ষ ছিল না, উপযুক্ত যে শিক্ষা সহায়ক উপকরণ ছিল না, উপযুক্ত শিক্ষকও ছিল না। তো এইরকম সমস্যার মধ্যেও শিক্ষার্থীদের শিক্ষাদান করেছেন, কিন্তু সেই ত্রুটিপূর্ণ শিক্ষাদানের কারণে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাদানে অনীহা প্রকাশ করেছে, আগ্রহ দেখায়নি। তো এই সমস্ত ত্রুটিগুলি মাধ্যমিক শিক্ষা কমিশন তুলে ধরেছে সরকারের কাছে। তাহলে এটা গেল কি ত্রুটি। তাহলে আমরা জানলাম যে তার বিচার্য বিষয় কোনগুলো, তাহলে কি কি ত্রুটি তারা দেখাতে পেরেছিল। এখন আমরা জানবো যে এই কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি সুপারিশ করেছিল। আমরা প্রথমেই বিচার্য বিষয়তে আমরা জেনেছিলাম যে এই কমিশন স্থির করেছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি? তাহলে প্রথম আমরা যে সুপারিশগুলো জানবো, তাহলে এখন আমরা জানবো সুপারিশ। প্রথম যেটা রয়েছে কি লক্ষ্য নির্ধারণ। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি হবে? মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বলতে গিয়ে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে মাধ্যমিক শিক্ষার বয়সটা এমনই যে সেখানে শিক্ষার্থীরা যা কিছু শেখে সেটা তার পরবর্তী জীবনে অনেকাংশে কাজে লাগে। তো এই কারণে মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্যগুলো এই কমিশন স্থির করেছিল তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, জাতীয় সম্পদ বৃদ্ধি করা। জাতীয় সম্পদ বলতে কি, যে দেশের জনগণ যদি শিক্ষিত হয় তাহলে সেই শিক্ষিত জনগণ দেশের হয়ে কাজ করবে, দেশের হয়ে কাজ করা মানে দেশ উন্নত হবে। তাহলে দেশ উন্নত হলে দেশের কল্যাণ, সমস্ত নাগরিকের কল্যাণ হবে। এই কারণে মাধ্যমিক শিক্ষা কমিশন উপলব্ধি করেছিল যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে, বা এমনভাবে শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তা বোধ সৃষ্টি হয় এবং তারা জাতীয় সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। জাতীয় সম্পদ বৃদ্ধি, তারপরে কি যোগ্য নাগরিক তৈরি করা। যোগ্য নাগরিকের বড়ই অভাব বর্তমান ভারতে। আমরা ভারতবর্ষের যে জায়গায় তাকাই না কেন যোগ্য নাগরিকের অভাব রয়েছে। যারা রয়েছে তারা কিভাবে নিজেদের কে তুলে ধরবে বা নিজেদের সমস্ত কিছুর উন্নতি হবে তারা নিজেকে নিয়েই ব্যস্ত, তারা অন্য কারোর প্রতি ভাবে না। কিন্তু যোগ্য নাগরিক সমাজের জন্য ভাবে, রাষ্ট্রের জন্যও ভাবে। তাহলে এমন যোগ্য নাগরিক তৈরি করতে হলে কিন্তু মাধ্যমিক শিক্ষার যে বয়স্তর ওই সময় তাদেরকে উপযুক্তভাবে শিক্ষিত করে তুলতে হবে। মানে নাগরিক হওয়ার জন্য যে বোধগুলো তাদের মধ্যে দরকার সেই বোধগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে। এরপরে রয়েছে কি চরিত্র গঠন। মাধ্যমিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য কিন্তু শিক্ষার্থীদের সুচরিত্র গঠন করা। কারণ মাধ্যমিক শিক্ষার বয়সে শিক্ষার্থীরা বিভিন্ন দিকে চলে যেতে পারে, তাদের বয়সটা ঠিক সেরকমই। সেই পর্যায়ে তারা নিজেরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু সেখানে আমাদের উপযুক্ত সিদ্ধান্তগুলো তাদের নিতে দেওয়া উচিত বা উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হবে বা তাদেরকে এমন বিষয়গুলো সম্পর্কে ধ্যান ধারণা দেওয়া হবে যাতে তাদের মধ্যে সঠিক সুচরিত্র গড়ে ওঠে। যদি তারা সুচরিত্রের অধিকারী হয় তাহলে তারা নিজেকে যেমন বুঝতে শিখবে তেমনি অন্যকেও মর্যাদা দিতে শিখবে। তাহলে সুচরিত্র গঠন করাও কিন্তু মাধ্যমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। এর পাশাপাশি ব্যক্তিত্বের গঠন। একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশিত হয় তার আচার আচরণের মাধ্যমে। একজন ব্যক্তি অপরজনের সঙ্গে কিভাবে আচার আচরণ করছে তার উপর ভিত্তি করে তার ব্যক্তিত্ব বোঝা যায়। তাহলে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত? ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে সৌজন্যতা বোধ থাকবে, মর্যাদা বোধ থাকবে, তার নিজের আত্মসম্মান বোধ থাকবে। তাহলে এই বিষয়গুলো যাতে শিক্ষার্থীদের মধ্যে গঠিত হয় তার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। তার উপযুক্ত সময় হচ্ছে মাধ্যমিক শিক্ষা। এই স্তরে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষিত করা হবে যাতে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব সঠিক ব্যক্তিত্ব গড়ে ওঠে, শিক্ষার্থীরা উপযুক্ত ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। তার জন্য শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। তাহলে এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। এর পাশাপাশি কি না সংস্কৃতির পুনরুজ্জীবন। আমাদের দেশ অগ্রগতি লাভ করে তার সংস্কৃতিকে আঁকড়ে ধরে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতিতে ভরপুর,
তাহলে সংস্কৃতিগুলোর সংরক্ষণ করা দরকার। আবার যে সমস্ত সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনা দরকার সেগুলোর পুনর্গঠন করা দরকার। তাহলে সংস্কৃতির সংরক্ষণ, সংস্কৃতির পুনর্গঠন এবং ওই সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করাও দরকার। আর এটার উপযুক্ত স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষার স্তর। মাধ্যমিক শিক্ষার স্তরে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক যে বৈচিত্র্যগুলো ভারতবর্ষে রয়েছে, সেগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো। তার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং নিজের সংস্কৃতিকে সংরক্ষণ করার চেষ্টা করবে, সেগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করবে, তার সঙ্গে সঙ্গে সমগ্র সমাজে তার সঞ্চালনও ঘটাবে। তাহলে এটাও একটা মাধ্যমিক শিক্ষার কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য, সংস্কৃতির সংরক্ষণ এবং তার সঞ্চালন বা সংস্কৃতির পুনরুজ্জীবন যেটা হতে পারে। তো এরপর আর একটা যেটা বিষয় রয়েছে কি, নেতৃত্ব দানের যোগ্যতা তৈরি করা। বর্তমান দিনে আমরা দেখি যে নেতৃত্ব অনেকেই দেয়, কিন্তু যোগ্য নেতৃত্ব আমরা খুঁজে পাই না। যাকেই নেতৃত্ব দানের মানে নেতৃত্বে নেতার জায়গায় রাখা হয়, তারা নিজেদেরকেই নিয়ে ভাবে, নিজেদের উন্নতি কিভাবে হবে সেটা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু যোগ্য নেতৃত্ব সেই হবে যে নিজের সঙ্গে সঙ্গে নিজের সমাজের কিভাবে উন্নতি ঘটে, নিজের সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তি যারা রয়েছে তাদের অবস্থার কিভাবে উন্নতি ঘটে, নিজের সমাজ সহ রাষ্ট্রের কিভাবে উন্নতি ঘটে, তারা সেভাবে ভাবে। কিন্তু যোগ্য নাগরিকের অভাবের কারণে বর্তমানে আমরা দেখি, যেমন আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবনতি সৃষ্টি হয়েছে। তার মূল কারণ কিন্তু যোগ্য নেতৃত্বের অভাব। যদি যোগ্য নেতৃত্ব থাকতো তাহলে কিন্তু এই ধরনের যে অবহেলা সেটা কিন্তু দেখতে হতো না আমাদের। তাহলে এই যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য যে বোধ শক্তি তৈরি হওয়া দরকার, সেটা মাধ্যমিক শিক্ষায় কিন্তু শুরু হয় এবং মাধ্যমিক শিক্ষায় কিন্তু অনেকটা শিক্ষার্থীদের এই নেতৃত্ব দানের সঙ্গে পরিচয় ঘটানো যায়। এই সময় তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া যায়, এই সময় তাদেরকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের দায়িত্ব দেওয়া যায়, বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান হোক বা কোনো কিছুতে তাদেরকে দায়িত্ব দেওয়া যায়। এটাও যেমন একটা শিক্ষার লক্ষ্য। এর পাশাপাশি আরো একটা শিক্ষার লক্ষ্য আছে, সেটা হচ্ছে কি না, শিক্ষার্থীদের কৈশোরকালীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। কৈশোরকাল অর্থাৎ 18 বছর বয়স, 15 থেকে 18 বছর বা কোথাও 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে স্তরটা, এই স্তরটা হচ্ছে কৈশোরকাল। এই স্তরে শিক্ষার্থীরা কিন্তু একটা বিশেষ স্তরে পৌঁছে যায়। তাদের দেহ এবং মনে ব্যাপক পরিবর্তন দেখা যায়। তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না, তারা যে কোনো কাজে এগিয়ে যায়, তারা দুঃসাহসী কাজে এগিয়ে যায়। এই জন্য এই কালটাকে অনেকেই ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। এটা বলেছিলেন স্ট্যানলি হল, যিনি বলেছিলেন যে কৈশোর কাল হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। তো যাই হোক, তাহলে এই কৈশোর কালের উপযুক্ত শিক্ষা কি হতে পারে? দেখো, কৈশোর কালে শিক্ষার্থীদের মধ্যে একটা কি মানে ছেলে মেয়েদের মধ্যে একটা আকর্ষণ বোধ তাদের মধ্যে কাজ করে। তাহলে তাদের যে যৌন যে বিভিন্ন চেতনাগুলো, সেগুলো অন্য দিক দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে। কি রকম? বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে, যেখানে তারা নিজেদের যে অফুরন্ত ক্ষমতা, অফুরন্ত ইচ্ছা, অফুরন্ত ভাবনা, সেগুলো সেখানে তারা ব্যয় করতে পারে, সেখানে সেই শক্তি খরচ করতে পারে। খেলাধুলার ব্যবস্থা করা যেতে পারে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে যুক্ত করা যেতে পারে। এর ফলে কি হয়, তারা তাদের অবদমিত ইচ্ছাগুলোকে সেখানে পূরণ করতে পারে, যার ফলে কি হয়, তাদেরকে বিভিন্ন অসামাজিক বা যে খারাপ যে কাজগুলো সেখান থেকে বিরত রাখা যায় বা বিরত করা সম্ভব হয়। তাহলে কৈশোরকালীন উপযুক্ত যে শিক্ষাটা, সেটা কিন্তু শিক্ষার্থীদের দেওয়া দরকার। এগুলো হচ্ছে কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। এর পাশাপাশি আরো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে অনেক সুপারিশ করেছে, তার মধ্যে এগুলো মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। আর এই মাধ্যমিক শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে আরেকটা কথা বলেছে যে আমাদের জাতীয় ঐতিহ্যকে যেমন রক্ষা করতে হবে, তেমনি জাতীয় ঐতিহ্যের মনোভাব যাতে গড়ে ওঠে, তার জন্য প্রত্যেক ব্যক্তির মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। মানবিক গুণাবলী কোনগুলো? একজন ব্যক্তি সমাজে বসবাস করার জন্য তার মধ্যে যে গুণাবলীগুলো দরকার হয়, সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা, মূল্যবোধ, কোনো কিছুকে মর্যাদা দেওয়ার যে ভাবনা বা বোধ, সেটা যেন ব্যক্তির মধ্যে তৈরি হয়। এই সমস্ত মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোও কিন্তু মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা যে দেখলাম যে কৈশোরকালীন শিক্ষার ব্যবস্থা, এই এই বিশ্ব আমাদের এই মাধ্যমিক শিক্ষা কমিশন সেই যে ত্রুটিগুলো লক্ষ্য করেছিল, তার মধ্যে এটাও একটা ত্রুটি ছিল। তখন শিক্ষার্থীদের মধ্যে কৈশোরকালীন শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল না, কৈশোরকালের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা কিন্তু তখন ছিল না।
তাহলে এগুলো মোটামুটি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, যেটা হচ্ছে কি আমাদের এই মাধ্যমিক শিক্ষা কমিশন রেখেছিল বা সুপারিশ করেছিল মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে। আচ্ছা, তো আমরা জানলাম যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। তো এরপর ধীরে ধীরে আমরা পাঠ্যক্রম থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, বিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা সুপারিশ আমরা ডিসকাস করব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের এই ভিডিওর শেষে তোমাদের কতগুলো প্রশ্ন বলছি, গোটা 5 প্রশ্ন আমি তোমাদের বলবো, সেগুলো তোমরা শুনেছো কিনা বোঝা যাবে, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ফার্স্ট প্রশ্ন, এই মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালের কত তারিখে স্থাপিত হয়? এই মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের দুজন বিদেশি সদস্যের মধ্যে একজন বিদেশি সদস্যের নাম বলো। এই মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে তার রিপোর্ট পেশ করে? আর একটা প্রশ্ন, এই মাধ্যমিক শিক্ষা কমিশন যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলোকে কতগুলো অধ্যায়ে ভাগ করা হয়েছিল? ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে রাখা হলো। তোমরা চেষ্টা করো এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে লেখার জন্য। আর পরবর্তী ভিডিও থেকে আমরা আলোচনা করব পরবর্তী যে সুপারিশগুলো, সেগুলো আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো। অবশ্যই পরীক্ষার জন্য তোমরা সঠিকভাবে প্রস্তুত হতে পারবে। টাটা।